কথা শুনুন। আমি একটু কথা বলি। আমাদের বাংলাদেশে সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সুসংগঠিত করার জন্য গোটা সারা দেশে কৃষক সমাবেশ শুরু হয়েছে। এটা আমাদের দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে। তারই ধারাবাহিকতায় আজকে এই মাঝিহট্ট ইউনিয়ন পরিষদ মাঠে সুসংগঠিত কৃষক দলকে নিয়ে সমাবেশ করা হচ্ছে। আমরা জানি আপনারা কৃষক, যেমন এনে বললো সভাপতি সাহেব বললেন যে কৃষকদের কথা বললে আপনারা হয়তো মনের কষ্ট পান, কিন্তু কৃষক যে বাংলাদেশের মূল একটা চালিকা শক্তি, যেটা ইয়ে না হলে গোটা দেশ চলবে না। কৃষক আজকে দেশ মানে এটা আমাদের শহীদ জিয়া, প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই সংগঠনকে তৈরি করে দিয়ে গেছে। ওনার হাতে করা, উনি বিএনপি ওনার হাতে করা এবং কৃষক দল ওনার হাতে করা। সব অঙ্গ সংগঠনের সব লোকই আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের করা। তা আমরা বলি আমাদের নেতা দূরে আছে, উনি ওখান থেকে দিনে রাত পরিশ্রম করেছেন জনগণের জন্য, জনগণকে একত্র করার জন্য, জনগণের সাথে সদ্ব্যবহার করার জন্য এবং কৃষককে উৎসাহিত করার জন্য উনি সবসময় কৃষক দলের উপর অনেক চাপ দিয়েছেন। কৃষক বাঁচবে দেশ বাঁচবে, এই স্লোগান নিয়ে আমরা সামনে এগিয়ে যাবো। তাই আমি তেমন কিছু বলবো না। সবাই আমার জন্য দোয়া করবেন এবং দেশ নায়ক তারেক রহমান, শহীদ জিয়া অমরক, খালেদা জিয়া জিন্দাবাদ, দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ, বীর সাহেব জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এবার যে বক্তব্য রাখবেন শিবগঞ্জ সদর ইউনিয়নের সাবেক বারবার নির্বাচিত, সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচিত সাবেক চেয়ারম্যান, শিবগঞ্জ উপজেলা কৃষক দলের সম্মানিত সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ সাবু। বক্তব্য রাখছেন তোফায়েল আহমেদ সাবু। বিসমিল্লাহির রহমানির রহিম। সারা বাংলাদেশে সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে আগামীতে সুসংগঠিত করার লক্ষ্যে মাঝিহট্ট ইউনিয়ন কৃষক দল কর্তৃক আয়োজিত আজকের এই কৃষক সমাবেশে উপস্থিত সম্মানিত সভাপতি, মাঝিহট্ট ইউনিয়ন কৃষক দলের সম্মানিত সভাপতি নাসির উদ্দিন আহমেদ, সঞ্চালনে আছেন আমার ঠান্ডা ভাই, এখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বগুড়া জেলার কৃষক দলের সম্মানিত আহ্বায়ক, আমাদের কৃষক দলের মাটি ও মানুষের নেতা ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম রনি ভাই, এখানে উপস্থিত আছে বগুড়া কৃষক দলের নেতা এনামুল হক রিপন ভাই, এখানে উপস্থিত আছে শিবগঞ্জ উপজেলা কৃষক দলের সম্মানিত সভাপতি আমার শ্রদ্ধেয় বড় ভাই জহুরুল ইসলাম ঠান্ডু ভাই, এখানে আরো উপস্থিত আছেন শিবগঞ্জ উপজেলা কৃষক দলের সিনিয়র সহসভাপতি জনাব আফসার আলী ভাই এবং মাঝিহট্ট ইউনিয়নের ছাত্র দল, যুব দল, ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সামনে বসা আমার প্রাণপ্রিয় কৃষক ভাইরা, সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইরা, আজকের আমাদের এই সমাবেশের কারণটা কি? কেন আজকে আমরা এই সমাবেশ করছি? আজকে দেশ নায়ক তারেক রহমান কেন সমাবেশ করছে? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে সময় রাষ্ট্রভার গ্রহণ করেন সেই সময় তার পূর্বের কথা, এদেশের মানুষ অনাহারে অর্ধহারে দিনাতিপাত করেছিলেন। আপনারা কালের সাক্ষী, যারা বয়স্ক আছেন, যারা স্বাধীনতা যুদ্ধ দেখেছেন, তারা বলতে পারবেন মানুষ ক্ষুধার জ্বালায়, যাদের চাল ফুটানো হইতো তাদের বলতো, ভাই তোমার ভাত তো আর দেওয়া সম্ভব নয়, তোমার ভাতের ফ্যানটা আমাদের একটু দিও, লবণ ছিঁড়ে খেয়ে নেব। আজকে ওই সময় ভাত খাইতে পারে নাই, আধা কেজি চাল কিনে 10-8 জন মানুষকে পানি দিয়ে ফুটে নিয়ে, যেটা আমরা বলি মারি ভাত, এই মারি ভাত খেয়েছিল। ক্ষুধার জ্বালায় মানুষ আখের রস খেয়ে জীবিকা নির্বাহ করেছিল। সেই সময় আমাদের প্রাণপ্রিয় নেতা
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই রাষ্ট্র দায়িত্ব যখন নিলেন, তখন দেখলেন এদেশের মানুষের খাদ্যের অভাব দূর না করলে আমাদের এই দেশকে স্বনির্ভর করা সম্ভব নয়। তারই ধারাবাহিকতায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রথমে নিজে হাতে কোদাল ধরে এদেশের মানুষকে শিক্ষা দিলেন যে খাল খননের মাধ্যম দিয়ে এদেশের খাদ্যের সম্পূর্ণ করা সম্ভব। উনি সেই মোতাবেক খাল খনন করলেন। উনি দেখলেন ক্ষুদ্র ঋণের মাধ্যম দিয়ে এদেশের মানুষকে স্বাবলম্বী করতে হবে। সেই সময় 100 কোটি টাকা বিনা সুদে এদেশের কৃষককে দিয়েছিলেন, যার ফলশ্রুতিতে আস্তে আস্তে দেশ উন্নয়ন হয়েছিল। পল্লী বিদ্যুতের আনয়ন করেছিলেন। পাশাপাশি চীন থেকে চায়না ধান এনে এদেশের মানুষের ধানের উৎপাদন বৃদ্ধি করেছিলেন। হল্যান্ড থেকে আলু এনে এদেশের মানুষের আলু চাষের মাধ্যম দিয়ে আজকের যার ফল আমরা ভোগ করছি, আজকে অধিক হারে আলু ফলন হচ্ছে। কিন্তু দুঃখের বিষয়, বিগত 17 বছর এদেশের কৃষক আমরা অধিকার থেকে বঞ্চিত হয়েছি। আমাদের সারা জীবন এই 16টি বছর প্রতারণার শিকার হয়েছি, সিন্ডিকেটের শিকার হয়েছি, কিন্তু এই কৃষকের দিকে কোনো গভর্নমেন্টই তাকায় নাই। আমাদের দেশ নায়ক তারেক রহমান উনি জানতে চান এবং বলতে চান, ভীষণ দেন যে আগামী দিনে যদি বিএনপি গভর্নমেন্ট ক্ষমতায় আসে, তাহলে তার পিতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেরকম এই দেশের কৃষকের জন্য উন্নয়ন করেছিলেন, আমার তারই ধারাবাহিকতায় আগামী দিনে বিএনপি গভর্নমেন্ট আসলে আমরা উন্নয়ন করতে চাই। সেই হিসেবে উনি ইতিমধ্যে একটা ভীষণ দিয়েছেন যে লিফলেটগুলো আছে আমরা আপনাদের মাঝে বিতরণ করব, আপনারা পরে দেখবেন আগামীতে আরো কি কি করলে পরে এদেশের কৃষককে আরো খাদ্যে স্বয়ংসম্পন্ন করা যাবে, এদেশের কৃষককে আরো শক্তিশালী করে একজন কৃষক হিসেবে গড়ে তোলা যাবে। এটাই হলো আমাদের দেশ নায়ক তারেক রহমানের উদ্দেশ্য। প্রিয় ভাইয়েরা, আজকে তারেক রহমান সুদূর প্রবাস থেকে এদেশের কৃষকের জন্য চিন্তা ভাবনা করে দেখলেন যে যদি ক্ষুদ্র ঋণ দেওয়া যায় তাহলে এই দেশের কৃষককে খাদ্যের স্বয়ংসম্পূর্ণ, তাদের অর্থনৈতিক সহযোগিতা করা সম্ভব হবে। আজকে যদি আবার পুনঃ খাল খনন করা হয় তাহলে পরে আমাদের এই দেশের কৃষক আবার পানি যে সংকট থেকে নিরসন হবে। আজকে প্রত্যেকটা মহিলাকে কৃষকের পাশাপাশি যদি কৃষণীকে যদি সম্পৃক্ত করা হয় তাহলে পরে কৃষণীরাও আজকে বাড়ির আঙ্গিনা সহ বিভিন্ন জায়গায় ফসল চাষের মাধ্যমে এই দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করা সম্ভব। পাশাপাশি আরো যে ছোট্ট ছোট্ট যে বিষয়গুলো আছে, ছোট্টখাটো, আজকে আমরা অনেক সময় আজকে আলু উৎপাদন করি কিন্তু আমরা কৃষকের ন্যায্য মূল্যায়ন পাই না। যার জন্য দেশ নায়ক তারেক রহমান চিন্তা ভাবনা করে দেখেছেন আমাদের কোল্ড স্টোরেজ ব্যবস্থাটা আরো শক্তিশালী করতে হবে, যাতে আমরা যে সময় উৎপাদিত ফল কোল্ড স্টোরে রাখতে পারি এবং ন্যায্য মূল্য যেন আমরা সঠিক সময় বিক্রি করে যেন ন্যায্য মূল্য পাই। পাশাপাশি পচনশীল দ্রব্য যেমন পেঁয়াজ, কাঁচামরিচ, এই সময় বিষয় কিন্তু আমরা সবসময় পাই না। অতএব যে সময় অধিক হারে উৎপাদিত হয় এই সমস্ত পচনশীল যে সমস্ত ফসল আমরা যেন স্টোরে রাখতে পারি, সংকট মুহূর্তে যেন আমরা অবশ্যই তা ব্যবহার করতে পারি। এটা হলো আমাদের দেশ নায়ক তারেক রহমানের উদ্দেশ্য। তাই ভাইয়েরা, আপনারা অবশ্যই, আমরা কৃষক, আগামী দিনে আমরা শিবগঞ্জ উপজেলার মানুষ, মাঝিহট্টি ইউনিয়নের মানুষ, আমরা কৃষক দলের ছত্র ছায় অন্তর্ভুক্ত হব এবং ইনশাআল্লাহ আগামী দিনে আমরা দেশ নায়ক তারেক রহমানের নির্দেশ মোতাবেক আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব মীর সাহেল আলীর নেতৃত্বে এবং আমাদের জেলা পর্যায়ের নেতা ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম রানী এবং এনামুল হক সম্পূর্ণের নেতৃত্বে শিবগঞ্জ উপজেলায় একটি শক্তিশালী কৃষক দল গঠন হবে। এইটুকু আশা প্রত্যাশা রেখে আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার কথা বলা শেষ করছি। সকলে ভালো থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। শহীদ জিয়া অমর হোক, দেশ নায়ক যে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ। এই পর্যায়ে বক্তব্য রাখবেন এবং বক্তব্যের ফাঁকে আপনারা এই লিফলেট গুলো কৃষকদের মাঝে বিতরণ করবেন। কি কাকা? ও আচ্ছা আচ্ছা, আমাদের উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদকের নেতৃত্বে লিফলেট বিলি হবে, আপনারা নেবেন, ধৈর্য সহকারে এটা দেখবেন। এ পর্যায়ে বক্তব্য রাখবেন জেলা কৃষক দলের
জেলা কৃষক দলের সদস্য এনামুল হক রিপন ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল 3 মাস ব্যাপী আজকের এই সমাবেশে মাঝিয়াটা ইউনিয়নের সম্মানিত সভাপতি জনাব নাসিরউদ্দিন মন্ডল, সঞ্চালনে আছেন মোহাম্মদ ঠান্ডা মিয়া এবং উপস্থিত আছেন জাতীয়তাবাদী কৃষক দল বগুড়া জেলা শাখার সম্মানিত আহ্বায়ক জনাব ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম রনি ভাই, উপস্থিত আছেন শিবগঞ্জ জাতীয়তাবাদী কৃষক দলের সম্মানিত সভাপতি ঠান্ডু ভাই এবং উপস্থিত শিবগঞ্জ উপজেলা জাতীয়তাবাদী কৃষক দলের সম্মানিত সভাপতি সাধারণ সম্পাদক এবং আরো অন্য সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বক্তব্য এখানে আমাদের কিছু না, বক্তব্য দেবেন আমাদের মাননীয় প্রধান অতিথি তারেক জিয়ার প্রেরিত কিছু লিখিত বক্তব্য আছে, ওটা আপনাদের সামনে তুলে ধরবেন এবং তারই ধারাবাহিকতায় আপনারা আপনাদের মতামত দেবেন। আপনাদের বিভিন্ন কিছু জানার দরকার হলে জানবেন, বলবেন। এটা আমার বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। তখন বক্তব্যের মাঝে আমি একটা কথা বলছিলাম, সরাসরি ভোটের মাধ্যমে। এই কথা বলার অর্থ হলো 5 আগস্টের আগে পর্যন্ত সারা বাংলাদেশের 95% উপজেলা চেয়ারম্যান, ইউনিয়নের চেয়ারম্যান তারা কি ভোটের নির্বাচিত ছিল নাকি স্বৈরতান্ত্রিক কায়দায়? বলেন তো। কেউ ভোটে নির্বাচিত চেয়ারম্যান ছিল না। এখন শিবগঞ্জ উপজেলা কৃষক দলের যে সমস্ত নেতৃবৃন্দ এখানে দেখছেন, ঠান্ডু চাচা, তোফায়েল আহমেদ, সাবু চাচা, কৃষক ইউনিয়নের মতো গুরুত্বপূর্ণ জায়গার সাবেক 2 বারের চেয়ারম্যান আফসার আলী, তারা কিন্তু ছিলেন সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচিত চেয়ারম্যান। এবং আমাদের মাঝে উপস্থিত আছেন 3 বারে আমি মনে করি চেয়ারম্যান ছিলেন, কিন্তু তাকে ভোটে পাশ করতে দেওয়া হয়নি। বারবার যিনি এই শিকার হয়েছেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাবেক চেয়ারম্যান আকবর আলী তালুকদার। এ পর্যায়ে বক্তব্য রাখবেন শিবগঞ্জ উপজেলা কৃষক দলের সম্মানিত সভাপতি, বিহার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জহুরুল ইসলাম ঠান্ডু। দুঃখিত, এ পর্যায়ে বক্তব্য রাখবেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাবেক চেয়ারম্যান আকবর আলী তালুকদার। বিসমিল্লাহির রহমানির রহিম। অধ্যকার বিএনপি আয়োজিত কৃষক দলের সমাবেশে এখানে উপস্থিত আছে আমার শ্রদ্ধাভাজন বড় ভাই ঠান্ডু ভাই, আফসার ভাই, আমার দোস্ত তোফায়েল আহমেদ সাবু এবং জেলা থেকে আগত কৃষক দলের সাইফুল ইসলাম রনি ভাই সহ আমার ইউনানি আমার সভাপতি আইজার ভাই এবং সামনে আমার মাঝিয়াটা ইউনানির প্রাণপ্রিয় বিএনপি থেকে আগত মহিলা এবং পুরুষ এবং মিডিয়া ব্যক্তিত্ব সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম। আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ। যাই হোক, আমার একটু আসতে দেরি হয়েছে। আমার এক আত্মীয় মারা গেছে, জানাজায় ছিলাম। সেখানে আমাদের শিবগঞ্জ থানার নতুন ওসি তিনি উপস্থিত ছিলেন। সেখান থেকে আমি আসতেছি। তা আপনাদের কাছে দুটো কথা বলতে চাই। আমরা মাঝিয়াটা ইউনিয়নের মানুষ অত্যন্ত সহজ সরল।
আমরা দীর্ঘ 15 বছর ধরে নির্যাতিত হয়ে আসতেছি, তাই কিনা? যে কোনো আন্দোলনে আমরা বিএনপি যারা করেছি বা করি তারাই আমরা আন্দোলনে ছিলাম। কিন্তু এখন একটি মহল, একটি দল তারা এমন জাহির করতেছে যে মনে আমরা বিএনপি কিছুই না, তারাই সব করেছে। তো যাই হোক, আপনারা তাদের চিনেন। এই যে আমি জানাজা থেকে আসলাম, জানাজায় ওনাদের একই বক্তব্য, ওনারাই মুসলমান, আমরা মুসলমান না। যারা মানে বিএনপিতে ভোট দিবে, অন্য দলে ভোট দিবে, তারা মুসলমান না। যারা জামাতে আসবে বা জামাতে ভোট দিবে তারাই মুসলমান। এটা কোন ধরনের কথা? বিএনপি চাঁদা নিলে, টাকা নিলে বা সাহায্য নিলে হয় চাঁদা, আর ওনারা নিলে হয় হাদিয়া। ভালো করে মনে করবেন। আমার মাঝিহট্টি ইউনিয়নে আগস্টের পর বলতে পারবে না, 5 আগস্টের পর বলতে পারবে না বিএনপির একটা লোক কোন অন্যায়, অত্যাচার, চাঁদাবাজি করেছে। কিন্তু ওনারা করেছে, আমি তার প্রত্যক্ষ প্রমাণ দিতে পারবো। ওনারা পুকুর দখল করেছে, ওনারা চাঁদা তুলেছে, আমরা কিন্তু সেটা করিনি। তাই আমি জোর গলায় বলতে পারি, এমন কোন ব্যক্তি নাই, এমন কোন দল নাই যে বিএনপি একটা লোকের দুর্নাম খুঁজে বের করে দিতে পারবে। তাই আমরা বলি, ভোট এলেই তাদের মসজিদ, মাদ্রাসা, ওয়াজ, মাহফিলে তাদের জাহির শুরু হয়। এই ইউনিয়নের মানুষ বিগত দিনে ডিনা সাহেবকে এমপি করেছিল, তিনি কত উন্নয়ন করেছে। এবং বিগত দিনে এখানে এমপি ছিলেন শাহাদুজ্জামান, জামাতে। ওনারা একটা নিদর্শন দেখেন আপনারা, একটা কাজ দেখেন আপনারা, কিসের জাহির করেন ওরা? ওনারা শুধু ভোটের, উন্নয়নের না। ভোট নিয়ে আপনারা চেয়ারে বসে থাকবেন, আরাম আয়েশে করবেন, এলাকার উন্নয়ন হবে না, জনগণের উন্নতি হবে না। এটা কোন রাজনীতি? পেটের রাজনীতি না দেখানো রাজনীতি? উপজেলা চেয়ারম্যান আলমগীর সাহেব ছিলেন, কয়েকদিন আপনাদের মাঝে আসছিলেন, স্পষ্ট বক্তব্য দিতে চাই। ওনারা সভা, মসজিদ যেখানে যান ওনাদের একটাই চাই, ওনারা একটা প্রমাণ দেখা যে এই মাঝিহট্টি ইউনিয়নের 1 ইঞ্চি রাস্তা শাহাদুজ্জামান আলমগীর সাহেবের দ্বারা হয়েছে। ডিনা সাহেব বা আমাদের এমপিরা যতবার এসেছেন এলাকা, ওনাদের একদিন দেখা পাওয়া গেছে? ওনারা ভোট আসলে ভোটের জাহির করে। তাই আপনারা সজাগ থাকবেন, এই ধরনের ভোটে আপনারা যাবেন না। যাদের দ্বারা উন্নয়ন, যাদের দ্বারা উন্নতি, যাদের সেবা পাওয়া যায় তাদের পাশে থাকবেন, তাদেরকেই মনে রাখবেন। যাই হোক, কথা বলার অনেক সময় আছে, বলবো সময় আসলে, আসতেছে সময়, আপনারা একটু ধৈর্য ধরে। যাই হোক, বক্তব্যের মাঝে যদি কোনো কথা আমার ভুল ত্রুটি হয় আপনাদের কাছে আমি ক্ষমা চাচ্ছি। এই বলে আমি সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। শিবগঞ্জ উপজেলার মাঝিহট্টি ইউনিয়ন পরিষদের চত্বরে মাঝিহট্টি ইউনিয়ন কৃষক দল কর্তৃক আয়োজিত আজকের এই কৃষক সমাবেশে সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ নাসিরউদ্দিন মন্ডল উপস্থিত। আজকের এই অনুষ্ঠানের সঞ্চালনায় আছে এই ইউনিয়নের কৃষক দলের সম্মানিত সাধারণ সম্পাদক ঠান্ডা মিয়া। আজকের এই অনুষ্ঠানে সমাবেশে উপস্থিত জেলা কৃষক দলের সম্মানিত আহ্বায়ক জনাব সাইফুল ইসলাম রনি ভাই উপস্থিত। তার সবার সঙ্গে আজকের এই সমাবেশে উপস্থিত এই ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক সহ এই ইউনিয়ন বিএনপির সহযোগী অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ উপস্থিত, মহিলা দলের নেতৃবৃন্দ, আমার সবার সঙ্গে আমার সামনে উপবিষ্ট মাঝিহট্টি ইউনিয়নের সম্মানিত কৃষকবৃন্দ, সকলকে আমার সংগ্রামী সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি অত্যন্ত কষ্ট পেয়েছি যে আজকের এই শক্ত একটা ইউনিয়ন যেটা বিএনপির ঘাঁটি হিসেবে খ্যাত, সেই ইউনিয়নে আমার কৃষক দল তারা সমাবেশে লোক সমাগম করতে, কৃষক সমাগম করতে ব্যর্থ হয়েছে। আমি খুব কষ্ট পেলাম। আমি শুধু
আপনাদের কাছে দুটো কথা বলবো। একটা কথা হলো বাংলাদেশে আমি আপনি আমরা শেখ মুজিব নামক এক চোরের শাসন আমল দেখেছি, বাংলাদেশে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের একটা শাসন আমল দেখেছি। শহীদ জিয়াউর রহমানের শাসন আমলের অনেক মুরব্বী আমার সামনে আছেন, শেখ পরিবারের শাসন আমলের অনেক মুরব্বী আমার সামনে আছেন। শেখ মুজিব বলেছিল, সকলে পায় সোনার খনি, আমি পেয়েছি চোরের খনি। 7 কোটি মানুষ 7.5 কোটি কম্বল, আমার কম্বলখানে গেল কই? অনেকেই জানেন শেখ মুজিবের শাসন আমলে মানুষ যখন 80 টাকা সের কেরোসিন তেল, 100 টাকা সের লবণ, 100 টাকা সের চাল, তখন মানুষ খাবার না পেয়ে অনাহারে অর্ধাহারে অনেক মানুষ মারা গিয়েছিল। ওই সময় মানুষ নোংর ঘাটি গিয়েছে, ওই সময় মানুষ না খেয়ে মারা গিয়েছে। ওই সময় আল্লাহর রহমতে আবির্ভাব হয়েছিল আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের, যিনি তার অল্প 6 বছরের কর্মজীবনে বাংলাদেশটাকে সোনার দেশে পরিণত করেছিলেন। এইটাই হয়েছিল তখন শেখ পরিবারের এই হাসিনা গন্ধের সবচেয়ে বড় বিষের জ্বালা, সবচেয়ে কষ্টের কথা। যখন তারা ভাবলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যদি বেঁচে থাকে তাহলে এই বাংলাদেশে কোনোদিন শেখ পরিবার রাজত্ব করতে পারবে না। ঠিক তারই ধারাবাহিকতায় ইন্ডিয়ার তৎকালীন সময় ইন্ডিয়া সরকারের সহযোগিতায় ট্রেনিং দিয়ে শেখ হাসিনা যখন জিয়াউর রহমান সাহেব আমাদের শহীদ রাষ্ট্রপতি তাকে সরল বিশ্বাসে দেশে ফিরে আনলো, তার 17 দিনের মাথায় এই হাসিনা ইন্ডিয়া চক্রান্তে এর সাথে সহযোগিতায় আমাদের সবচেয়ে বিপুল জনসভায় বিপুল যিনি মানুষের ভালোবাসায় স্নিগ্ধ ছিলেন সেই রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে খুন করে। তারপর থেকে তার এক উত্তরসূরি বেগম খালেদা জিয়া নিজেকে আপসী নেত্রী হিসেবে পরিগণিত করার জন্য আপনাদের সহযোগিতা নিয়ে পরপর প্রধানমন্ত্রী হয়েছেন 3 বার। এই 3 বারের শাসনামল আপনাদের অনেকেরই মনে থাকার কথা। আমি আজকে শুধু এটুকুই বলে যাব, খালেদা জিয়া কৃষি এবং কৃষকের জন্য কি করেছেন, জিয়াউর রহমান কি করেছেন। জিয়াউর রহমান সাহেব মানুষের ভাত এবং ভোটের অধিকার পুনঃপ্রতিষ্ঠা করার জন্য উনি প্রথমে খেয়াল করলেন যে এই দেশের মানুষকে পানি সেচের আওতায় আনতে হবে। উনি ওই সময়ে শ্যালোটিগল গভীরনল কূপ এনেছিলেন। উনি ওই সময় চায়না থেকে ইরি ধানের চারা, যেটাকে আমরা বললাম চায়না ধান, এখন আজকে বিভিন্ন রকমের ধান আমাদের দেশে হচ্ছে, এটা জিয়াউর রহমানের দান। ওই সময় পল্লী বিদ্যুতের যে আজকের যে বিদ্যুৎ গোটা বাংলাদেশে আমরা পাচ্ছি, এই পল্লী বিদ্যুতের উদ্বোধন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান করে গেছিলেন 1977 সালে। আমি আপনাদের কাছে শুধু এটুকুই বলবো, তার উত্তরসূরি বেগম খালেদা জিয়া উনি বাংলাদেশের তৎকালীন এরশাদের সাথে আন্দোলন করতে গিয়ে আপনাদের সহযোগিতা নিয়ে আপসী নেত্রী হিসেবে পরিগণিত হয়ে 91 সালে ভোটে বিপুল ভোটে বিজয় হয়ে সরকার গঠন করেন। এবং ওই সময় উনি আমাদেরকে শান্তির ছায়া দিয়ে আমাদেরকে সুন্দর করে রেখেছিলেন। উনি শুধু তাই নয়, উনি ওই সময় কৃষকের যন্ত্রণা দূর করার জন্য 10,000 টাকার প্রথম কৃষি ঋণের সুদ মওকুফ করেন। পরবর্তীতে 5,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদ আসলে মওকুফ করে দিয়েছিলেন, মনে আছে আপনাদের। উনি ক্ষমতায় আসার পরে 4 লাখ 10 টাকা সেট, মনে আছে। পরবর্তীতে যখন দেখলো যে মানুষের অভাব কষ্ট আরো বেড়ে যাবে, তখন সেই চালটাকে 6 টাকায় নিয়ে এসেছিল। আমি এইটুকু বলে আমি ওখানে শেষ করতে চাই, আমাদের আগামী দিনের যে ভিশন, আমাদের আগামী দিনের স্বপ্ন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশমাতা খালেদা জিয়ার একমাত্র সন্তান যে জীবিত আছে, যিনি শুধু লন্ডনে বসে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির এই অগ্রযাত্রাকে ধরে রেখেছেন, ভঙ্গুর হতে দেননি, ভেঙে যেতে দেননি, খুলে যেতে দেননি। উনি শক্ত হাতে হাল ধরে আমাদেরকে সংগঠিত রেখেছেন। উনি লন্ডনে বসে কৃষকের ভাবনা ভেবে উনি আমাদেরকে সংগঠিত করার জন্য আমাদেরকে আপনাদের মাঝে পাঠিয়েছেন। আপনাদের পাশে দাঁড়িয়ে থেকে আপনাদের সুখ দুঃখ, আপনাদের অভাব অভিযোগ, আপনাদের দাবি পরামর্শ শুনে এইগুলো তার কাছে পাঠিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন। আমি আজকের এই সমাবেশে শুধু একটা কথা বলতে চাই, বর্তমান সরকারের উচিত বাংলাদেশে যে অবস্থা চলছে কৃষিতে, বিশেষ করে আজকের সময় 1 বিঘা জমিতে 50,000 টাকা খরচা করে আলু আবাদ করে একজন কৃষক 30 থেকে 35,000 টাকা পাচ্ছে, আলুর আবাদে লস করছে। এই আলু এই কৃষক যখন আবার কোল্ড স্টোরে নিয়ে যাবে, হিমাগারে নিয়ে যাবে, হিমাগার মালিক পক্ষ তারা মানুষের উপর আর একবার জুলুম করার চেষ্টা করছে। তারা 8 টাকা কেজি হিসেবে কোল্ড স্টোরেজের আলুর ভাড়া নির্ধারণ করেছে। আমি আশা করি বর্তমান সদাশয় সরকার কৃষকের এই দুঃখের কথাটা মাথায় রেখে কোল্ড স্টোরেজ মালিককে ডেকে এই আলুর যে ভাড়া
কেজি প্রতি 8 টাকা নয়, যে ভাড়া আগে ছিল তার থেকেও কিছু কম করে 250 টাকা বস্তা। কারণ এখনকার বস্তার ওজন 90 কেজি আর নাই, 80 কেজি নাই, এখন 50 কেজি করেছে। এই 50 কেজি আলু স্টোরে রেখে যদি 250 টাকা করা হয়, আবার কৃষক ভাইরা কিছুটা হলেও তারা সুবিধা পাবে, উপকার পাবে, আমি বিশ্বাস করি। আমি আশা করি আজকের এই সমাবেশে আমার প্রিয় সাংবাদিক ভাইরা আমাদের এই কথাটা একটু জোরে সোরে আপনারা পত্রিকায় তুলে ধরবেন, কৃষকের জন্য যেন সদাশয় সরকার এই কথাটা একটু মাথায় রেখে তাদের পাশে থাকার চেষ্টা করেন। আমি শুধু এটুকুই বলবো, আপনারা সংগঠিত হন, আপনাদের দাবি দেওয়া তুলে ধরেন, পরামর্শ তুলে ধরেন। আগামীতে আপনাদের ভোটে, আপনাদের মাধ্যমে ধানের শীষের ব্যাপক জোয়ার আসবে এবং এই জোয়ারের মাধ্যমে বিএনপিকে ক্ষমতায় আনবেন। বিএনপির নেতা ঘোষণা করেছেন আগামীর দিন হবে, আগামীর দেশ হবে কৃষকের দেশ। কৃষক বাঁচলে দেশ বাঁচবে, দেশ উন্নত হলে মানুষ উন্নত হবে। আমি এই প্রত্যাশা করি আপনারা সংগঠিত হন। আমাদের কৃষক দল যেটা ইউনিয়ন কমিটি আছে, এদের মাধ্যমে কৃষক দলের ইউনিয়ন কমিটিতে আসুন, ওয়ার্ড কমিটি গঠন করুন, ওয়ার্ডে আসুন। আপনাদের মাধ্যমে আমরা সরকার বিএনপি ক্ষমতায় আসলে, ক্ষমতায় বসলে আপনাদের দাবি দেওয়া পূরণের জন্য আমি চেষ্টা করব। পরিশেষে আমি শুধু এটুকুই বলবো, আপনারা যদি নিজেদের দাবি নিজেরা না তুলে ধরেন তাহলে কেউ কিন্তু আপনাদের পাশে দাঁড়াবে না। বাংলাদেশে কুলির সংগঠন আছে, ভটভটি চালকের সংগঠন আছে, রিক্সা চালকের সংগঠন আছে, কিন্তু কৃষকের কোনো সংগঠন নাই। এই কারণেই কৃষক সর্বদা অবহেলিত থেকে গেছে। আমি আশা করব বিএনপির পতাকা তলে এসে কৃষকের জন্য একটা সংগঠন দাঁড় করান, আপনাদের দাবি দেওয়া তুলে ধরুন। আশা করি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনারা দীর্ঘজীবী হন। বিএনপির পতাকা তলে এসে ধানের শীষের বিজয়কে সুনিশ্চিত করুন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। উপস্থিত সকলকে ধন্যবাদ জানাচ্ছি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আগামীর স্বপ্ন তারেক রহমান, ধন্যবাদ তারেক রহমানকে জিন্দাবাদ এবং মীর শাহী আলমকে জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মেজরটা ইউনিয়ন কৃষক দলের যে সময় নেতৃবৃন্দ রয়েছেন, আপনারা নাম বলার সময় নেই, সময় অত্যন্ত সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন। প্রধান অতিথি আপনারা নিজ দায়িত্বে কৃষক দলের নেতৃবৃন্দ নাসির চাচা, সাদেকুল, এনামুল হক পিপুল, মঞ্জুর চাচা, সাইফুল ইসলাম, ঠান্ডা মিয়া সবাই ফুল দিয়ে বরণ করে নেবেন আজকের এই অনুষ্ঠানের সম্মানিত অতিথিবৃন্দদেরকে। এখন আপনাদের মাঝে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন, সংক্ষিপ্ত না দুঃখিত, আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি বক্তব্য রাখছেন বগুড়া জেলা কৃষক দলের সম্মানিত আহ্বায়ক, রাজপথের দীর্ঘদিনের পরীক্ষিত জিয়ার সৈনিক, দেশনায়ক জনাব তারেক রহমানের অত্যন্ত আস্থাভাজন ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম রনি ভাই। বক্তব্য রাখছেন সাইফুল ইসলাম রনি ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারা দেশে 3 মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে বগুড়া শিবগঞ্জ উপজেলার মাঝিহট্ট ইউনিয়ন কৃষক দল কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল কৃষক সমাবেশে সভাপতিত্ব করছেন মাঝিহট্ট ইউনিয়ন কৃষক দলের সম্মানিত সভাপতি জনাব নাসির উদ্দিন মন্ডল। সঞ্চালনায় সদস্য সচিব মোহাম্মদ ঠান্ডা মিয়া। আমাদের মাঝে উপস্থিত আছেন শিবগঞ্জ উপজেলা কৃষক দলের সম্মানিত সভাপতি জনাব জহুরুল ইসলাম ঠান্ডু, সাধারণ সম্পাদক জনাব তোফায়েল আহমেদ সাবু, সাংগঠনিক সম্পাদক জনাব আব্দুল সালাম, মোহাম্মদ আফসার আলী, আজিজুর রহমান, আকবর আলী তালুকদার, মোসাম্মদ মিনারা বেগম, সভাপতি শিবগঞ্জ উপজেলা মহিলা দল, মোসাম্মদ তাজমিরি তুহিন, সাধারণ সম্পাদক শিবগঞ্জ উপজেলা মহিলা দল। আমার শ্রদ্ধেয় বড় ভাই আরেকজন রুহুল আমিন ফটু, দলিলুর রহমান দলু সহ আমার সামনে উপবিষ্ট মাঝিহট্ট ইউনিয়ন কৃষক দলের সম্মানিত কৃষক ভাই ও বোনেরা, সবাইকে জানাই বগুড়া জেলা কৃষক দলের পক্ষ থেকে বিপ্লবী শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। সম্মানিত কৃষক ভাই ও বোনেরা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাকে আপনাদের কাছে পাঠিয়েছেন তার একটি বার্তা নিয়ে।
তিনি জানতে চান আপনারা সবাই কেমন আছেন। জনাব তারেক রহমান জানেন গত 17 বছর আপনারা ভালো ছিলেন না। খুনি ফাঁসি শেখ হাসিনা সরকারের সময় কৃষকদের জন্য যে বরাদ্দ দেওয়া হয়েছিল, কৃষি কার্ড দেওয়া হয়েছিল, কৃষি প্রণোদনা দেওয়া হয়েছিল, আপনারা কি সেগুলো পেয়েছিলেন? উনি জানেন এগুলো, যার জন্য উনি আমাকে আপনাদের মাঝে পাঠিয়েছেন আপনাদের কথা শোনার জন্য। আমি বিএনপির একজন ক্ষুদ্র কর্মী হিসেবে, ওনার বাহক হিসেবে আপনাদের সামনে এসেছি। আর এই পর্বে আপনারা আপনাদের কি কি সুযোগ সুবিধা দিলে ইনশাআল্লাহ আগামীতে বিএনপি সরকার গঠন করলে আপনাদের এই সুযোগ সুবিধাগুলো জনাব তারেক রহমান পূরণ করার চেষ্টা করবে। পাশাপাশি জনাব তারেক রহমান একটি তালিকা দিয়েছেন, একটি গঠনমূলক পরামর্শ দিয়েছেন এবং উনি আপনাদের কাছ থেকে আপনাদের গঠনমূলক পরামর্শ চেয়েছেন। উনি চান বাংলাদেশ নামক রাষ্ট্রটি খাদ্যের স্বয়ংসম্পন্নতা অর্জন করে বিশ্বের মানচিত্রে মাথা উঁচু করে দাঁড়াবে। জনাব তারেক রহমান মনে করেন বাংলাদেশ নামক রাষ্ট্রটি যদি ধনী রাষ্ট্র বা পৃথিবীর মানচিত্রে মাথা উঁচু করে দাঁড়াতে চায় তাহলে বাংলাদেশের 80% লোক কৃষিকাজের সহিত জড়িত। এই কৃষকদের আগে মাঠ, জান এবং মালের পরিবর্তন ঘটাতে হবে। এই কৃষকদের ভাগ্যের পরিবর্তন করতে হবে। আপনারা মাথার ঘাম পায়ে ফেলে শস্য ফলান, কিন্তু আপনারা সেই শস্য যখন তোলেন সেই শস্যের মূল্য কি আপনারা পান? আমি দেখেছি গত সময় আলুর সরকারি রেট ছিল 65 টাকা কেজি, কিন্তু আপনারা কিনেছেন বাজার থেকে কত টাকা কেজি কিনেছেন? 80 টাকা। এবং আমি শুনেছি সর্বশেষ 150 টাকা পর্যন্ত বিক্রি হয়েছে। এটা কি সঠিক? আমি জেলা কৃষি কর্মকর্তার সঙ্গে কথা বলেছি, অসরকারি রেট 65 টাকা। আমার কৃষক ভাইরা এখনো তাদের ধান কাটা শেষ হয়নি, আপনি কেন এই আলুর বীজ আপনি ডিলারশিপের কাছে কেন হস্তান্তর করলেন? আমার কৃষক ভাইরা ধান কেটে সেখান থেকে টাকা পাওয়ার পর তাদের ধান বিক্রি করে তারপর আলুর বীজ কিনবে। আপনি কৃষকদের না দিয়ে কেন ডিলারদের দিলেন? আপনি এই তালিকা তৈরি করেন কারা এই কালোবাজারির সঙ্গে জড়িত, তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদেরকে নির্দেশ করেছেন, যারাই কালোবাজারি হবে, যারাই কৃষকের ভাগ্য নিয়ে চিনিমিনি খেলবে, তাদের ব্যাপারে 1 ইঞ্চি সার দেওয়া হবে না। তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। আমাকে কৃষি কর্মকর্তা জানিয়েছেন যে ভাই, এখন পর্যন্ত যারা এই সকল ডিলারের সঙ্গে জড়িত তারা হলো আওয়ামী লীগের এজেন্ট, তারা হলো আওয়ামী লীগের কালোবাজারি। এই কালোবাজারিরা 65 টাকা করে আলু কিনে বাজারে 150 টাকা করে বিক্রি করেছে। এই 65 টাকা আলুর বীজের ভিতরে 6 টাকা করে লাভ্যাংশ যোগ করা ছিল, অর্থাৎ সরকার 59 টাকা খরচ করেছে, 6 টাকা লাভ ধরেছে। ওনাদের কেজি প্রতি 6 টাকা লাভে ওনাদের লাভে পোষায় না, তাই না? আমাদের কৃষক ভাইদের মাথায় বাড়ি দেয় ওনাদের লক্ষ্য। যে সমাজ কৃষক ভাইদের মাথায় বাড়ি দিবে আমরা তাদের সঙ্গে নেই। আমরা কাজ করছি, কৃষকদের জন্য কাজ করছি। জনাব তারেক রহমান মনে করেন বাংলাদেশ স্বনির্ভর রাষ্ট্র তখনই হবে যখন আমার কৃষক ভাইয়েরা স্বনির্ভর হতে পারবে। তাই আমরা আপনাদের সঙ্গে কাজ করব এবং আপনাদের গঠনমূলক দিক পরামর্শ নেওয়ার জন্য আমি আপনাদের কাছে এসেছি। লক্ষ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতার পর এক মহা সংকটে নিপাতিত হয় আমাদের এই প্রিয় মাতৃভূমি। সুজলা শাপলা শস্য শ্যামল উর্বর এই বাংলাদেশ শুরুতে আওয়ামী দুঃশাসনের কবলে পড়ে দুর্ভিক্ষে নিবেদিত হয়। 1975 সালের পট পরিবর্তনের পর সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে জিয়াউর রহমান দেশ ও দেশের মানুষের প্রয়োজনে দায়িত্বভার গ্রহণ করেছিলেন। দুর্ভিক্ষ কবলিত এই মানুষের মুখে এক মুঠো খাবার তুলে দেওয়ার জন্য জিয়াউর রহমান কৃষিক্ষেত্রে কিছু যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছিলেন, যার ফলশ্রুতিতে কৃষিতে সবুজ বিপ্লবের সৃষ্টি হয় এবং অল্প কিছুদিনের মধ্যে বাংলাদেশ কৃষিতে স্বয়ংসম্পন্নতা অর্জন করে বিদেশে খাদ্য রপ্তানি করেছিল। জিয়াউর রহমান 1977 সালে এই কৃষকদের জন্য 100 কোটি টাকা ঋণ জামানত ছাড়াই প্রদান করেছিলেন। এটা কি ঠিক? যার পরিপ্রেক্ষিতে আপনারা কিন্তু
ভালো বীজ পেয়েছিলেন। জিয়াউর রহমান ভালো বীজ এবং উন্নত বীজের ব্যবস্থা করেছিলেন। জিয়াউর রহমান মনে করেছিলেন আধুনিক কৃষির উন্নয়ন ও আধুনিকায়নের জন্য কৃষি প্রযুক্তি ও যন্ত্রপাতির সাথে কৃষকদের সম্পৃক্ত করা ছাড়া কোনো বিকল্প নেই। তাই তিনি আধুনিক পাওয়ার টিলার, ট্রাক্টর, হারভেস্টার এবং শ্যালো মেশিন স্বল্প মূল্যে কৃষকদের মাঝে বিতরণের ব্যবস্থা করেছিলেন, যার ফলশ্রুতিতে ধান উৎপাদন 11.11 মিলিয়ন টন থেকে 13.66 মিলিয়ন টনে বর্ধিত হয়েছিল। দেশের দারিদ্র জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য খাদ্যের আপৎকালীন মজুদ করে তুলতে জিয়াউর রহমান নতুন খাদ্য গুদাম তৈরির ব্যবস্থা করেছিলেন এবং ভালো দামে সরাসরি কৃষকের কাছ থেকে ধান চাল ক্রয়ের ব্যবস্থা করেছিলেন। ভরা মৌসুমে কৃষক যেন ফসল বিক্রি করে ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য তিনি 1978 সালে শস্য ঋণ কর্মসূচি গ্রহণ করেছিলেন। বিদ্যুৎকে উন্নয়ন ও সভ্যতার নিয়ামক মনে করে 1977 সালে পল্লী বিদ্যুতায়ন বোর্ড আইবি প্রতিষ্ঠা করেন। কৃষি বিপ্লবের ফলে দেশের ক্রমবর্ধমান সারের চাহিদা মেটানোর জন্য জিয়াউর রহমান সার কারখানা, আশুগঞ্জ ফার্টিলাইজার ফ্যাক্টরি স্থাপন করেছিলেন। জিয়াউর রহমানের বিশেষ আগ্রহ ও ঐকান্তিক প্রচেষ্টায় 1976 সালে আত্মপ্রকাশ করে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বরেন্দ্র অঞ্চলকে শস্য ভাণ্ডারে রূপান্তর লক্ষ্যে বিএনডিএ বরেন্দ্র বহুমুখী প্রতিষ্ঠা করেছিলেন। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তার শাসনামলে 5,000 টাকা কৃষি ঋণ এবং 25 বিঘা জমির খাজনা মওকুফ করেছিলেন। মংলা ভবন এলাকায় কর্মসংস্থানের লক্ষ্যে 50 কোটি টাকার তহবিল এবং জনগোষ্ঠীর উন্নয়নে 500 কোটি টাকার চর জীবিত অঞ্চল প্রদান করেছিলেন। 2001 সালে ক্ষমতায় এসে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তার একান্ত আগ্রহে মশলা জাতীয় ফসল এবং ফলমূলের উৎপাদন বাড়ানোর জন্য 4% সুদে কৃষি ঋণ প্রদানের ব্যবস্থা করেছিলেন। পক্ষান্তরে এই আওয়ামী সরকার তার দুঃশাসনে কৃষকদের সঙ্গে যে অনৈতিক কাজগুলো করেছে আমি তার কিছু আপনাদের সামনে তুলে ধরব। রপ্তানিযোগ্য কাঁচামূল্যের মান যাচাই করতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কেন্দ্র প্যাকেজিং হাউস প্রকল্পের 6 তলা ভবন নির্মাণ করে আওয়ামী ঠিকাদাররা 158 কোটি টাকার দুর্নীতি করেছিল। খামার যান্ত্রিকরণ প্রকল্প, এই প্রকল্পে কারিগরি কমিটির পরামর্শ মতামত উপেক্ষা করে উচ্চ দরে যন্ত্রপাতি কেনা হয়েছিল। এলজিডিপি প্রাণী সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প, এই প্রকল্পে মিল্ক ক্রিম সেপারেটর মেশিন ক্রয়ের নামে নিম্নমানের অকেজ মেশিন সরবরাহ করে সরকারের কোটি কোটি টাকা আর্থিকভাবে লুটপাট করা হয়েছে। উক্ত প্রকল্পে নিম্নমানের দেশি আল্ট্রাসাউন্ড মেশিনে বিদেশি স্টিকার লাগিয়ে সরবরাহ করা হয়েছে, যা আজও অকেজ অবস্থায় পড়ে রয়েছে, যেটি একদিনের জন্য ব্যবহার করা সম্ভব হয়নি। 2023-24 অর্থ বছরে সংশোধিত বাজেটে কৃষি খাতে ভূতুর্কির পরিমাণ ছিল 2500 কোটি টাকা। বর্তমান অর্থ বছরে ভূতুর্কির পরিমাণ 17,261 কোটি টাকা, যা আগের বছরের তুলনায় 8,383 কোটি টাকা কম। সরকারের নজিরবিহীন লুটপাট এবং দুর্নীতির কারণে জার্মান থেকে প্রকাশিত গ্লোবাল রিপোর্ট অন ফুড ক্রাইসিস 2024 বাংলাদেশকে বিশ্বের প্রথম সারির খাদ্য নিরাপত্তাহীন 10টি দেশের মধ্যে 8ম স্থানে রেখেছে। সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুসারে দেশের প্রায় 22% মানুষের খাদ্য নিরাপত্তার অভাব রয়েছে। বাংলাদেশে সেচ যন্ত্রের প্রায় 80% ডিজেল চালিত আর 20%
বিদ্যুৎ চালিত। 2023 সালে আওয়ামী সরকার ডিজেলের দাম বাড়ায় 42%। 2022 সালে ডিজেলের দাম বাড়ায় 19%। 2023 সালে 15%। ফলে বোরো ধানের বিঘা প্রতি উৎপাদন খরচ বাড়ে 1 থেকে 1,500 টাকা। একই সাথে ইউরিয়া, টিএসপি, এমওপি, ডিএপি 4টি সারের কেজি প্রতি 5 টাকা বৃদ্ধি করায় বিঘা প্রতি উৎপাদন খরচ বাড়ে 850 টাকা। 2022 সালে সেচের পানি না পেয়ে রাজশাহীতে রবি ও অভিনাথ মারন্তি আত্মহত্যা করে। সেচ পাম্প স্থাপনে স্থানীয় আওয়ামী লীগের নিজ ফসলের জমিতে ফাঁসির মঞ্চ বানিয়ে আত্মহত্যা করেন শেরপুরের নলিতাবাড়ির শফিউদ্দিন। আওয়ামী দুঃশাসনের কথা বলতে গেলে কাগজ শেষ হয়ে যাবে, তবু তাদের দুঃশাসনের ফিরিস্তি শেষ হবে না। তারা বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে, বাংলাদেশকে তলাবিহীন চুরিতে রূপান্তর করেছে, বাংলাদেশে রিজার্ভ ফান্ডকে জিরো করে দিয়ে গেছে, যেটি বিএনপির সময়ে রিজার্ভের পাহাড় করেছিল আমাদের প্রয়াত অর্থমন্ত্রী জনাব সাইফুর রহমান। আমি তার রুহের আত্মার মাগফিরাত কামনা করি। ওনার মতো অর্থমন্ত্রী আমরা আর পাবো কিনা মহান আল্লাহ পাকই ভালো জানে। তবে আমরা বিশ্বাস করি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দেশের দায়িত্বভার গ্রহণ করলে ইনশাআল্লাহ আমাদের কৃষকের ভাগ্য উন্নয়নে কাজ করবেন এবং বাংলাদেশকে সোনার বাংলাদেশে রূপান্তর করবেন ইনশাআল্লাহ। গত 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে জনাব তারেক রহমানের তত্ত্বাবধানে বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করেছে। জনাব তারেক রহমান উনি বলেছেন উনি ক্ষমতার আশা করেন না, উনি ক্ষমতার লোভী নয়, উনি ক্ষমতার জন্য রাজনীতি করেন না, উনি আমরা রাজনীতি করি মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য। আমরা 17 বছর ধরে রাজনীতি করছি মানুষের মুখে হাসি ফোটানোর জন্য। আমরা জনাব তারেক রহমান চান মানুষের মৌলিক চাহিদাগুলো যেন তারা পূরণ করতে পারে। মানুষের মৌলিক চাহিদাগুলো আমরা পূরণ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। মানুষের মৌলিক চাহিদার মধ্যে আছে অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা এবং স্বাস্থ্য। আমরা এই 5টি পূরণ করতে হলে আমাদের প্রথমে যেটি দৃষ্টি দিতে হবে সেটা হলো অন্ন। আর এই অন্নের যোগানদাতা হলো আপনারা যারা কৃষক ভাই ও বোনেরা এখানে বসে আছেন। তাই আপনাদের ভাগ্যের পরিবর্তন না হলে বাংলাদেশের ভাগ্যের পরিবর্তন হবে না। তাই তিনি আপনাদের নিয়ে আমার কাছে উনি একটি আগামী সরকার গঠন করলে কৃষকদের নিম্নলিখিত কর্মসূচি বাস্তবায়ন করার উদ্যোগ গ্রহণ করবেন। আমি সেটি এখন আপনাদের সামনে পড়ে শোনাচ্ছি। কৃষকদের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য নিশ্চিতের জন্য ইউনিয়ন পর্যায়ে সরকারিভাবে ক্রয় কেন্দ্র স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হবে। কৃষকদের জন্য শস্য বীমা চালু করা হবে, যাতে করে আপনারা যখন কোন বীজ আপনারা উৎপাদন করতে যান আপনাদের সার, পাউস, পানি অনেক কিছু আপনাদের খরচ হয় না। যখন এই শস্যটি অনেক সময় দেখা যায় অতিরিক্ত খরা এবং বন্যার পানিতে আপনাদের শস্যটি তলিয়ে গেলে আপনারা আপনাদের মূল্যটি পান, যার কারণে উনি শস্য বীমা চালু করবেন যাতে আপনারা যেন ক্ষতিগ্রস্ত না হন। এটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। কি বলেন আপনারা? সেচ ব্যবস্থায় সংকট নিরসনে শহীদ জিয়ার ঐতিহ্যগত খাল খনন কর্মসূচি পুনরায় চালু করা হবে ইনশাআল্লাহ। সেচের পানির অপচয় রোধে দ্রুত সময়ের মধ্যে ব্যারিং পাইপলাইন পদ্ধতি সম্পূর্ণ করার উদ্যোগ গ্রহণ করা হবে। কৃষকদের স্বার্থ এবং উন্নয়ন সহ যাবতীয় অর্থনীতি বিকাশের জন্য কৃষি ভিত্তিক শিল্প কারখানা ব্যাপকভাবে গড়ে তোলা হবে, যাতে করে আমার কৃষক ভাইরা তাদের কৃষকের ন্যায্য মূল্য পান। এটাই কিন্তু আমাদের উদ্দেশ্য। সমবায় ভিত্তিক চাষ পদ্ধতি উদ্যোগ গ্রহণ করা হবে। বিনা অথবা স্বল্প সুদে কৃষি ঋণ কৃষকদের মাঝে বিতরণের ব্যবস্থা করা হবে, যেটি আমাদের রাষ্ট্রপতি জিয়াউর রহমান করেছিলেন।
তার যোগ্য উত্তরসূরি তারেক রহমান সেই পথে হাঁটছেন। শহীদ জিয়ার পারিবারিক কৃষি চর্চা কর্মসূচি কার্যকরভাবে চালু করা হবে, অর্থাৎ স্ব আইনিরা কৃষি চাষে উদ্বুদ্ধ করা হবে। বিশেষ করে মহিলাদের এই কাজে উৎসাহিত করা হবে। কৃষকদের মাঝে স্বল্প মূল্যে গুণগত মানসম্মত বীজ বিতরণের লক্ষ্যে দেশের বিভিন্ন অঞ্চলে বীজ উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র নির্মাণ, স্থায়ীভাবে বীজ সমস্যা সমাধানের লক্ষ্যে কেন্দ্রীয় বীজ উৎপাদন, বিতরণ ও বিপণন কর্তৃপক্ষ গঠন করে কৃষি বীজ ব্যাংক তৈরি করে উদ্যোগ গ্রহণ করা হবে, যাতে করে আমার কৃষক ভাইরা এই বীজের পিছে তাদেরকে যেন ছুটতে না হয়। একদল অসাধু ব্যবসায়ী আছে, যখন আমার কৃষক ভাইদের বীজ প্রয়োজন হয় তারা তখন অসৎ উপায়ে এই বীজের দাম বৃদ্ধি করতে থাকেন। এটি আর তাদেরকে করতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। জাতীয় বাজেটে কৃষিতে মোট জিডিপির 7% বরাদ্দ দেওয়া হবে। জনাব তারেক রহমান উপলব্ধি করেছেন কৃষকরাই আমাদের দেশের চালিকা শক্তি। এই কৃষকদের জন্য জিডিপির পরিমাণ না বাড়ানো গেলে কৃষকদের ভাগ্যের পরিবর্তন হবে না। তাই তো সর্বাধিক জিডিপি বাড়ানোর জন্য উনি কাজ করে যাবেন কৃষক ভাইদের জন্য ইনশাআল্লাহ। প্রান্তিক কৃষকদের প্রাথমিক কৃষি শিক্ষা চালু করার উদ্যোগ বিশেষভাবে গ্রহণ করা হবে। শস্য মারাইয়ের জন্য স্থানীয় খাত জমিগুলো শস্য মারাইয়ের উপযোগী করে তুলে প্রকৃত ক্ষুদ্র ও মাঝারি কৃষকদের মাঝে বন্টন করা হবে। দেখা যায় সমাজে যারা শক্তিশালী, যারা বিত্তশালী অথবা দলের নাম ভাঙিয়ে খাত জমিগুলো তারা দখল করে আছেন। কে কোন দলের এটি দেখা হবে না। এই খাত জমিগুলো পুনরায় উদ্ধার করা হবে এবং প্রকৃত কৃষকদের মাঝে এটি বিতরণের ব্যবস্থা করা হবে। এটি জনাব তারেক রহমানের কথা। মহিলা কৃষক এবং মহিলা কৃষি শ্রমিকের উৎসাহিত করতে কৃষিতে মহিলাদের অংশগ্রহণ বাড়ানোর জন্য বিশেষভাবে উদ্যোগ গ্রহণ করা হবে। প্রয়োজনে কৃষি কর্মকর্তা যারা আছেন তাদেরকে দ্বারা আমাদের মহিলাদেরকে বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করে তাদেরকে কৃষিতে কাজে লাগানোর জন্য উৎসাহিত করা হবে এবং মহিলাদেরকে বিনা অথবা স্বল্প সুদে কৃষি ঋণ দেওয়ার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান উদ্যোগ গ্রহণ করবেন। কারণ আমরা 1 ইঞ্চি জমি আর ফাঁকা রাখতে চাই না। আমাদের জমি কমেছে, জনসংখ্যা বেড়েছে, জমি তো বাড়েনি, বেড়েছে। আমাদের যতটুকু জমি আছে এতটুকু জমিতে আমাদের উন্নত মানের বীজ ব্যবহার করে আমাদের খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জন করার জন্য সবাইকে সবার কাঁধে কাঁধ মিলিয়ে আমাদেরকে কাজ করতে হবে। আপনারা রাজি আছেন তো? সবাই হাত উঠে বলেন। ধন্যবাদ সবাইকে। শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার জনাব তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। এই পর্যায়ে আপনাদের যে আমাদের মূল্যবান বক্তব্যগুলো প্রধানমন্ত্রীর কাছ থেকে শুনলেন, আপনাদের যদি কোনো পরামর্শ থাকে তাহলে আমি আপনাদের মাঝে যাব, আপনারা এই পরামর্শগুলো দিবেন এবং যেটা দেশ নায়ক তারেক রহমানের কাছে পাঠানো হবে। সম্মানিত কৃষক ভাই ও বোনেরা, আপনারা কৃষিকাজ করতে যে যে সমস্যা ফিল করছেন, সার পাচ্ছেন কিনা, বীজ পাচ্ছেন কিনা, কৃষি প্রণোদনা পাচ্ছেন কিনা, আপনারা আপনাদের ব্যক্তিগত মতামতগুলি দয়া করে তুলে ধরবেন। আপনারা শুধু আপনাদের নাম বলবেন আর কি কি অসুবিধার মধ্যে আছেন অসুবিধাগুলো তুলে ধরবেন। ধন্যবাদ। আব্দুল গফুর, সারের দাম কেমন লাগবে? কেন সারের দাম বেশি, আলুর দাম কম, সারের দাম বেশি,
আপনারা কৃষি সবে যা করবেন করবেন।